বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ক্লাস করার জন্য বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে নিশ্চয়ই তোমরা বসে পড়েছো। আমি তোমাদের সঙ্গে আছি, তাহিরা আক্তার বানু, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রংপুর, সপ্তম শ্রেণী বিজ্ঞান, পঞ্চম অধ্যায়, পাঠ 7 থেকে 8 রক্ত সংবহনতন্ত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমরা পঞ্চম অধ্যায়ের পরিপাকতন্ত্র সম্পর্কে পড়েছো। আজকে রক্ত সংবহনতন্ত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। আমরা হাতের চিত্র দেখতে পাচ্ছ। হাত দিয়ে আমরা অনেক কাজ করি। অনেক সময় দেখা যায় যে কোনো কিছু কাটাকাটি করতে গিয়ে হঠাৎ করে হাত কেটে যায় এবং সেখান থেকে কি বের হয় দেখো, লাল রঙের কি, এগুলো রক্ত মনে হচ্ছে, তাই না? তো এই যে রক্ত, এই রক্তটি আবার কি করে দেখো, তোমরা সকলেই জানো যে আমাদের দেহ অনেক অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং প্রত্যেকটি কোষ বেঁচে থাকার জন্য কি দরকার জানো? খাদ্য এবং অক্সিজেন। এছাড়াও আমাদের দেহে যে বিপাক ক্রিয়ার ফলে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো কিন্তু নিষ্কাশনের প্রয়োজন পড়ে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তন্ত্রের মধ্যে একটা সমন্বয় বা যোগাযোগের প্রয়োজন রয়েছে। এই যোগাযোগটি কোন তন্ত্রের মাধ্যমে হয়ে থাকে বলতে পারবে? ঠিক ধরেছ, এই যে রক্ত দেখতে পাচ্ছ, সেই রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমেই কিন্তু এই যোগাযোগটি সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় রক্ত সংবহনতন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি খাতায় লিখে নাও। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রক্ত সংবহনতন্ত্র কাকে বলে তা বলতে পারবে, রক্ত কাকে বলে তা বলতে পারবে, রক্তের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার রক্তকণিকার চিত্র আঁকতে পারবে, বিভিন্ন প্রকার রক্তকণিকার মধ্যে তুলনা করতে পারবে, রক্তের কাজ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদিও সপ্তম শ্রেণীতে পড়ছো, এই অধ্যায়টি কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীতেও রয়েছে, অর্থাৎ উপরের ক্লাসে যখন উঠবে তখনও কিন্তু এই অধ্যায়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আশা রাখবো তোমরা খুব মনোযোগ সহকারে এই পাঠটি তোমরা শেখার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, তাহলে উপর ক্লাসে উঠে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এবার রক্ত সংবহনতন্ত্র নিয়ে আসা। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে সংবহনটা কি, তাই না? তাহলে দেখো, যে প্রক্রিয়ায় রক্ত পরিবহনের কাজ করা হয় তাকেই বলা হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া। আর যে তন্ত্রের মাধ্যমে রক্ত কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে, সেই তন্ত্রকে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এখন তোমাদের আমি গত ক্লাসেই বলেছিলাম, তন্ত্র মানে অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত। তাহলে রক্ত সংবহনতন্ত্র কি কি নিয়ে গঠিত আমরা একটু দেখি। দেখো, এটি নিশ্চয়ই চিনতে পারছো, এটি হচ্ছে হৃৎপিণ্ড। এরপরে এই যে এগুলো হচ্ছে রক্ত, তাহলে হৃৎপিণ্ড, রক্ত এবং এই যে নালী দেখতে পাচ্ছ, এই নালী নিয়েই, অর্থাৎ রক্তবাহী নালী নিয়েই কি তৈরি? রক্ত সংবহনতন্ত্র গঠিত। এখন এই নালী আবার তোমরা বলতে মনে প্রশ্ন জাগতে পারে যে এটি লাল, আবার এটি নীল কেন? আসলে তোমাদের বোঝার জন্য দেয়া হয়েছে, এই লাল রং হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে যে রক্তবাহী নালী সেটি, আর নীল বলতে এটিকে বোঝানো হয়েছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। তাহলে যেটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে অর্থাৎ লাল, সেটি হচ্ছে শিরা, আর যেটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে সেটি হচ্ছে
শিক্ষার্থীবৃন্দ, যেটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে লাল সেটি হচ্ছে ধমনী। আমি আবার বলছি, যেটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে সেটি হচ্ছে ধমনী, এবং তোমরা আবার ভুল করিও না, আবার যেটি নীল অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে সেটি হচ্ছে শিরা। আর এই যে জালের মতো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জালিকা। তাহলে এগুলো হচ্ছে রক্তবাহী নালী। তাহলে রক্ত সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত? হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তবাহী নালী নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে রক্ত নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আল্লাহ যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, তাহলে রক্তবাহী নালী এবং হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। এবার আসা যাক রক্ত কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু আগেই দেখলে রক্ত এক ধরনের কেমন ঈষৎ ক্ষারীয় লবণাক্ত লাল বর্ণের তরল যোজক কলা। এখন এই যে লাল বর্ণের, সকল প্রাণীর রক্তই কি লাল বর্ণের? সাধারণত রক্ত মানে আমরা জেনে থাকি যে লাল হয়ে থাকে। আসলে তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে চিংড়ি যে প্রাণীটি রয়েছে সেটি কিন্তু রক্ত সাদা বা বর্ণহীন, অর্থাৎ এর রক্ত লাল নয়। কেন নয়? কারণ যে রক্তে কি থাকবে? হিমোগ্লোবিন থাকার কারণে। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, যেটি থাকার কারণে রক্তের রং লাল হয়ে থাকে। তো চিংড়িতে হিমোগ্লোবিন নেই কারণে, এই কারণেই কিন্তু চিংড়ির রক্ত বর্ণহীন বা সাদা। তবে তোমাদের জানার জন্য আমি বলে রাখছি, তোমরা অনেক সময় পড়ে থাকো, সাধারণ জ্ঞান বইয়ে অনেক সময় পড়ে থাকো যে টিকটিকির রক্ত সাদা। আসলে কিন্তু তা নয়। টিকটিকির দেহটি সাদা, কিন্তু টিকটিকির রক্ত লাল। এটি তোমরা মনে রাখবে। তোমরা দেখো না বিদেশে অনেক লোক কেমন ফর্সা, সুন্দর, সাদা, তাই না? কিন্তু তাদের দেহের রক্ত লাল। তো এটি তোমরা মনে রাখবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু হলুদ, পুরা অংশটি হলুদ, আর কিছু কিছু অংশ দেখো কণিকা রয়েছে, তাই না? তাহলে এই যে হলুদ অংশটি দেখতে পাচ্ছ, এই হলুদ অংশটি হচ্ছে রক্তরস। আর এই যে বাকি অংশ যেগুলো দেখতে পাচ্ছ কণিকাগুলো, এগুলো হচ্ছে রক্ত কণিকা। তাহলে আমরা রক্তের উপাদান কয়টি দেখতে পেলাম? দুটি। একটি হচ্ছে রক্তরস আর রক্ত কণিকা। রক্ত কণিকা আবার দেখো কণিকাগুলোর নাম দেয়া আছে। এই লাল যেটি সেটির নাম লোহিত রক্ত কণিকা। আবার এই যে এখানে একটু নীল টাইপ দিয়েছে সেটি হচ্ছে শ্বেত রক্ত কণিকা। আর এই যে ছোট দেখতে পাচ্ছ এটি হচ্ছে অনুচক্রিকা। তাহলে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা, এই তিনটি মিলে হচ্ছে রক্ত কণিকা। তাহলে রক্তের উপাদান দুটি, একটি হচ্ছে রক্তরস, এই হলুদ তরল জাতীয় রক্তরস, এবং এই যে বাকি কণিকাগুলো রক্তরসে ভেসে আছে এগুলো হচ্ছে রক্ত কণিকা। তাহলে রক্তের উপাদান আমরা কয়টি দেখতে পেলাম? দুটি। কি কি? একটি হচ্ছে রক্তরস আর একটি রক্ত কণিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি খাতায় লিখে নিতে পারো, এবং পাঠ্য বইয়ে যখন পড়বে তখন কিন্তু এরকম যদি তোমরা ছক করে বা একটু ছক করে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে সহজেই। এবার আসা যাক রক্তরস। রক্তরস দেখো তোমরা একটু আগেই দেখলে রক্তে কি তরল অংশটি হচ্ছে রক্তরস। রক্তের তরল অংশটি রক্তরস। আর রক্তের প্রায় শতকরা 55% হচ্ছে রক্তরস। দেখো রক্তের শতকরা 55% কি রয়েছে? রক্তরস। আর এই রক্তরসে কি কি রয়েছে দেখো? আমিষ, লবণ ও অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান এই রক্তরসের মধ্যে থাকে। এছাড়া কি হয় দেখো, রক্ত কণিকাগুলো রক্তরসে কিভাবে থাকে? একটু আগেই দেখলে ভাসমান অবস্থায় থাকে। রক্ত কণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। আরেকটা জিনিস এখানে দেখো, ফাইব্রিনোজেন নামে একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অবজেক্টিভ যেহেতু তোমাদের রয়েছে,
এটি ভুলে যাবে না যে ফাইব্রিনোজেন নামে একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তাহলে আসা যাক রক্তরসের কাজ কি। রক্তরসে দেখো দেহের বিভিন্ন অংশে কি করে, অক্সিজেন, খাদ্যসার এবং হরমোন ইত্যাদি বহন করে। আবার এই যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো রয়েছে, দেখো দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ কি কি রয়েছে, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি বহন করে বিভিন্ন রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। তাহলে এখানে একটু বলে রাখি, তোমরা যদি রক্তরসের কাজ মনে রাখতে পারো তাহলে কিন্তু রক্তের কাজ যখন তোমাদের আসবে বা পড়বে তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে এবং এই জিনিসগুলো মনে থাকলে তোমাদের লিখতে সুবিধা হবে। এবার আসা যাক রক্তকণিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু একটু আগে চিত্রে দেখলে রক্তকণিকা কত ধরনের, 3 ধরনের। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, তাই না? এটিও তোমরা লিখে নাও। রক্তকণিকা 3 ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে লাল চাকতির মতো দেখতে পাচ্ছ, এটি কোন ধরনের কণিকা? ঠিক ধরেছ, এটি হচ্ছে লোহিত রক্তকণিকা। আর এই লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার জন্যই কিন্তু কি হয়, রক্ত লাল দেখায়। এরপরে দেখো এটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর একটি দেখো, এই যে ছোট্ট যে কণিকাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অনুচক্রিকা। এবার আসা যাক এদের মধ্যে যদি আমরা তুলনা করতে যাই তাহলে কি পাওয়া যায়। দেখো এই যে লোহিত রক্তকণিকা, এটি হচ্ছে চাকতির মতো, তাই না? আর শ্বেত রক্তকণিকা কেমন? লোহিত রক্তকণিকার তুলনায় বড়। আবার অনুচক্রিকা দেখো, এই যে লাল লোহিত রক্তকণিকা দেখছো, তার থেকে কি অনেক ছোট। এরপরে দেখো লোহিত রক্তকণিকার কিন্তু উভয় দিক দেখো, উভয় তল অবতল, তাই না? উভয় অবতল, অর্থাৎ দুই দিকে খাদ আছে। আর শ্বেত রক্তকণিকা কেমন, অনিয়মিত, এবং অনুচক্রিকা গোলাকার, তাই না? বৃত্তের মতো গোলাকার। এখন দেখো আবার এদিকে খেয়াল করো, লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। আর অনুচক্রিকাতেও ঠিক তাই, দেখো এখানে কোনো নিউক্লিয়াস নেই। তোমরা তো নিউক্লিয়াস চেনো, ক্লাস 6-এ পড়ে এসছো। এরপরে দেখো শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস রয়েছে। তাহলে আমরা এটাও পেলাম। এবার কোথা থেকে উৎপত্তি হয় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, কোথা থেকে উৎপত্তি হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই কলিজা খেয়ে থাকবে সবাই, অথবা চিনেও থাকবে। তো মুরগির কলিজা, গরুর কলিজা, তাই না? কলিজার কিন্তু আরেকটি নাম হচ্ছে যকৃৎ। সেই যকৃৎ এবং অস্থিমজ্জা থেকে কিন্তু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। শ্বেত রক্তকণিকা হচ্ছে প্লীহা এবং অস্থিমজ্জা থেকে, আর অনুচক্রিকা হচ্ছে লোহিত অস্থিমজ্জা থেকে। তাহলে আমরা একটু দেখে নেই। দেখো লোহিত রক্তকণিকা চাকতির মতো গোলাকার কোষ, তাই না? এই যে চাকতির মতো। আর শ্বেত রক্তকণিকা অনিয়মিত আকারের হয়ে থাকে, অনুচক্রিকা গোলাকার বা বৃত্তের মতো হয়ে থাকে। উভয় অবতল বললাম তোমাদের। দেখো আর লোহিত রক্তকণিকার চেয়ে কিন্তু শ্বেত রক্তকণিকা আকারে বড় এবং লোহিত রক্তকণিকা অপেক্ষা অনুচক্রিকা ছোট। এই বললাম নিউক্লিয়াস থাকে না, দেখো নিউক্লিয়াস নেই, এখানেও নিউক্লিয়াস নেই অনুচক্রিকায়, কিন্তু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস রয়েছে। এবং যকৃৎ ও অস্থিমজ্জায় তৈরি হয়, এটি প্লীহা অস্থিমজ্জা আর লোহিত অস্থিমজ্জা থেকে তৈরি হয়। এবার কাজে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন পড়বে তখন এই চিত্রের সঙ্গে মিলাই নিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে, দীর্ঘস্থায়ী হবে এবং ভুলে যাবে না। এবার কাজ দেখো, এই যে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন রয়েছে, এই হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন
যুক্ত হয়ে কি তৈরি করে? অক্সিহিমোগ্লোবিন রূপে দেহকোষে সরবরাহ করে। এই হিমোগ্লোবিন এবং অক্সিজেন, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি হয়? অক্সিহিমোগ্লোবিন তৈরি করে দেহকোষে পৌঁছায়। আর শ্বেত রক্তকণিকা দেখো জীবাণু ধ্বংস করে, এটি প্রহরীর মতো কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু দেখে থাকবে প্রহরীরা কি করে? কোনো শত্রু যেন আক্রমণ করতে না পারে তার জন্য প্রতিহত করে, প্রতিরোধ করে। ঠিক তেমনি এই শ্বেত রক্ত কণিকাটাও কি করে? জীবাণু ধ্বংস করে, রোগ জীবাণু কি করে? ধ্বংস করে। এবং কার মতো কাজ করে? সৈনিকের মতো, যাদের তুলনা করা হয়েছে সৈনিকের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমাদের সৃজনশীল রয়েছে, সেজন্য তোমরা অবশ্যই এই জিনিসটি মনে রাখবে যে শ্বেত রক্তকণিকাকে প্রহরীর সাথে তুলনা করা হয়েছে, সৈনিকের সাথে তুলনা করা হয়েছে, কারণ এটি প্রহরীর মতো কি করে? কাজ করে। এরপরে অনুচক্রিকা দেখো, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অনুচক্রিকাকে আবার প্লেটলেটও বলা হয়ে থাকে। এবার রক্তের কাজ। এই যে তোমরা রক্তকণিকা এবং রক্তরসের কাজ যেটি জানলে, সেটি কিন্তু এই রক্তের কাজ, তাই না? যেহেতু রক্তের দুটি উপাদান, তাহলে দুটি উপাদানের কাজে যদি লিখে দিতে পারো তাহলেই কিন্তু আমাদের পড়া হয়ে গেল। তো একটু মনে করার চেষ্টা করো রক্তের কাজ প্রথমে কি হবে, আর পড়ার সময় তোমরা নিজেদের সঙ্গে মিলিয়ে নিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পড়াটি তোমাদের কাছে সহজ মনে হবে। মিলিয়ে নিয়ে তারপর মুখস্থ করবে। যেমন দেখো, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন কান্নাকাটি করলে সকলে তাকে কি দেয় বলো তো? মানে ক্ষুধা লেগেছে, তাকে খাবার দেয়, তাই না? এই যে খাদ্যটা শিশুটি খেলো, সেই খাদ্য কি হবে? পরিবহনের কে কাজটি করবে? রক্ত সেই খাদ্য পরিবহনের কাজটি করবে। এই খাদ্যটি কি হয়? খাওয়ার পর পরিপাকের পর এগুলো সরল উপাদানে পরিণত হয়, রক্তের সাথে মিশে যায়, এবং সেই খাদ্য সারকে দেহের সর্বত্র বহন করে কে? এই রক্ত। আর দেহে পুষ্টি, কোষগুলোকে কি করে? কোষগুলোর পুষ্টি সাধন করে। তাহলে খাদ্য পরিবহন। এখন দেখো, খাদ্যের পরে কিন্তু আমাদের কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ে, তাই না? সকল কাজের জন্য কিন্তু আমাদের কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন। আমাদের জীবকোষকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন ছাড়া জীবকোষ বাঁচতে পারে না। তা কাজেই খাবারের সাথে সাথে কিন্তু আমাদের কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন, তাই না? তাহলে অক্সিজেন পরিবহন। এই অক্সিজেনটা, ওই যে আমরা দেখলাম লোহিত রক্তকণিকায় কি রয়েছে? হিমোগ্লোবিন রয়েছে। এই হিমোগ্লোবিন কি করে? ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং সেটি অক্সিহিমোগ্লোবিন রূপে প্রতি কোষে বহন করে নিয়ে যায়। কে নিয়ে যায়? রক্ত। তাহলে অক্সিজেন হলো। এখন দেখো, আমরা কিন্তু নিঃশ্বাসের সাথে কি ছেড়ে দেই? কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে রক্তরস দেহের, ওই যে রক্তরসে পড়েছিলে, রক্তরস কি করবে? দেহের বিভিন্ন অঙ্গের কোষগুলোতে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেগুলো বহন করে কোথায় নিয়ে যাবে? ফুসফুসে নিয়ে যাবে। এরপরে দেখো বর্জ্য পদার্থ, তাই না? খাওয়া দাওয়া হলো, আমরা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, এবার কি? বর্জ্য পদার্থ উৎপন্ন হবে, তাই না? তাহলে দেহে সৃষ্ট নাইট্রোজেন দ্বারা গঠিত যে দূষিত পদার্থ দেহ থেকে বের করে দিতে কি করে? এই বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে রক্ত। এরপরে দেখো রোগ প্রতিরোধ। ওই যে কোন কণিকা? শ্বেত রক্ত কণিকা, তাই না? শ্বেত রক্ত কণিকা কি করবে? রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলবে এবং মেরে ফেলে কি করবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এরপরে দেখো হরমোন পরিবহন। দেহের নালীহীন গ্রন্থিতে যে হরমোন উৎপন্ন হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে যে আমাদের দেহে বিভিন্ন ধরনের হরমোন কিন্তু তৈরি হচ্ছে, আর এটি পরিবহনের কাজ কি করে? রক্তের মাধ্যমে কিন্তু দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। এই হরমোনের কারণে কিন্তু আমরা দেখো বৃদ্ধি পাচ্ছি, গ্রোথ হরমোন রয়েছে, আরো বিভিন্ন হরমোন রয়েছে, যার কারণে আমাদের পরিবর্তন আসছে, আমরা বড় হচ্ছি,
তাহলে এই হরমোন পরিবহনের কাজটিও কে করে থাকে? রক্ত করে থাকে। এরপরে দেখো তাপমাত্রা নিয়ন্ত্রণ। এই যে রক্ত দেহের সকল অংশে তাপ পরিবহন করে, এতে কি হয়? দেহের সর্বত্র তাপমাত্রা ঠিক থাকে। এরপর রক্ত জমাট বাঁধা। কোন কণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ঠিক ধরেছ, অনুচক্রিকা, তাই না? অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফলে কি হয়? দেহের কোনো অংশ কেটে গেলে যে রক্তপাত হয় সেটি বন্ধ করতে এই অনুচক্রিকা কাজ করে। তাহলে দেখো, তোমরা যদি রক্তরস এবং রক্ত কণিকার কাজগুলো মনে রাখতে পারো, তাহলে কিন্তু রক্তের কাজ তোমাদের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কতটুকু মনে রাখতে পারলে একটু চেষ্টা করো। রক্ত কি? ঠিক ধরেছ, রক্ত এক ধরনের ঈষৎ ক্ষারীয় লবণাক্ত কেমন তরল যোজক কলা। রক্তের উপাদান কয়টি ও কি কি সেটিও তোমাদের নিশ্চয়ই মনে আছে। রক্তের উপাদান দুটি, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকা কত ধরনের? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনে করার চেষ্টা করো। দেখো, ক 2, খ 3, গ 4, ঘ 5। দেখো তো, আমার সঙ্গে মিলিয়ে নাও। যারা পেরেছো উত্তর, তাদের জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন রইল। তারা যে তালি তোমরা পছন্দ করো, কেউ বৃষ্টির তালি, কেউ স্কাউট তালি, কেউ ফুল তালি, যে যে তালি পছন্দ করো সেই তালি দিয়ে নাও। তোমাদের জন্য রইল অভিনন্দন। আর যারা পারোনি তারা আরেকটু পড়লেই পারবে, মন খারাপের কিছু নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বাড়ির কাজটি লিখে নাও। দেখো, এখানে একটি চিত্র দেয়া আছে। চিত্র রক্ত কণিকাগুলো দেয়া আছে। ক নাম্বার, রক্ত কি? খ নাম্বার, রক্তের রং লাল কেন? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের আমি আগেই বলেছি। এবং উদ্দীপকের কোন কণিকাটিকে প্রহরীর সাথে তুলনা করা হয়? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন কণিকা বলা হয়েছে, যার কারণে উদ্দীপকে কয়টি কণিকার কথা বলা হয়েছে সেটি একটু লিখবে। লিখে তারপরে প্রহরীর কি কাজ আর কোন রক্ত কণিকাটি ওই কাজ করে, প্রহরীর কাজের সঙ্গে মিল রয়েছে সেটি উল্লেখ করে তারপরে তুমি লিখবে যে এই কণিকাটি প্রহরীর সাথে তুলনা করা হয়েছে। এরপরে দেখো, উদ্দীপকের কণিকাগুলোর তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে যখনই উদ্দীপকের কণিকাগুলো বলা হয়েছে, তোমরা অবশ্যই কি করবে? এই কণিকাগুলোর নামগুলো আগে লিখবে। এ চিহ্নিত কণিকা কি কণিকা, তারপরে বি চিহ্নিত কণিকা, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা নাম উল্লেখ করবে। তারপরে এদের মধ্যে তুলনা করে বিশ্লেষণ করবে। ইনশাল্লাহ তোমরা পারবে এবং খাতায় এটি করে রাখবে। বিদ্যালয় খুললে সংশ্লিষ্ট শিক্ষককে তোমরা দেখাবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। সবাই বাসায় থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আল্লাহ হাফেজ।